আচ্ছা, যদি উৎসব কমিটির বরণের ব্যবস্থা থাকে, অনুষ্ঠান আগে এখন থেকে শুরু হবে ভূমিকম্প। সঙ্গে থাকবেন, সাবধানে থাকবেন। মঞ্চে কাঞ্চন। নমস্কার। এই কোণে যারা রয়েছেন, ওই বারান্দা থেকে যারা এদিকটা দেখছেন, যারা এপাশ থেকে এদিকটা দেখছেন, আর দূরে ওইখান থেকে যারা এখনো সরু দেশলাই কাঠির মতো দেখছেন, তাদের সবাইকে জিজ্ঞেস করছি, ভালো আছেন তো? এদিক থেকে শুনতে পাচ্ছি না। ভালো আছেন তো? যাক, ভালো ভালো ভালো। সবাইকে জানাই 2023-এর হ্যাপি নিউ ইয়ার। আপনারা ভালো আছেন শুনেও ভালো লাগছে। অতটা ঠান্ডা না থাকলেও এখানে ভেবেছিলাম বেশি ঠান্ডা থাকবে, এখানেও দেখছি একটু কম ঠান্ডা, কিন্তু যা থাকে কপালে। আপনারাও যেরকম শাল পরে আছেন, আমিও 3টে পরে আছি। পাগল, 3টে না পড়লে আবার যদি রোগা রোগা লাগে তো মুশকিল হয়ে যাবে। তবে হ্যাঁ, এখন নাকি সবাই বলেন, আমি জানি না সত্যি কথা কি না, গায়ে নাকি লেগেছে। কোথায় লেগেছে, কতটা লেগেছে বলতে পারছি না। বলছে নাকি গায়ে নাকি লেগেছে, গাল নাকি ফুলেছে, এসব নানান রকম অপবাদ হচ্ছে। সত্যি গায়ে লেগেছে? সত্যি গায়ে লেগেছে? না না না, যেগুলো ফুলেছে ওগুলো গ্যাসে ফুলেছে। আর সত্যি যদি গায়ে লেগেও থাকে না, একটা কাগজে বড় করে লিখে দিন, সার্টিফিকেটের মতো দিয়ে চলে যাবো যে সোনাখালি বলেছে আমার গায়ে লেগেছে। মানে সত্যি লেগেছে, লেগেছে, বেশ করেছে লেগেছে। এতদিন যখন ওই রকম ছুঁচোর মতো চেহারা ছিল, তখন তো আপনারা বলেননি কাঞ্চন একটু খাওয়া দাওয়া কর, একটু মোটা হ। মা বলতেন, মা বলতেন, সব সময় বলতেন। খুব দুঃখ হতো তো মায়ের। মা খালি বলতেন ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না, সারা পাড়াকে বলতেন। আমি মাকে বলেছিলাম, মা আর এরকম সবাইকে বলো না, যার 9 হয় না তার 90-ও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, 50 বছর ধরে এক মডেল চলে আসছে। কিন্তু কী করবো, মায়ের মন। সব মারা ভাবে ছেলের চেহারা হবে সালমান খান, মুখ হবে ঋত্বিক রোশন, হয় কখনো? আমি মাকে বললাম, মা দুঃখ করো না, মা দুঃখ করো না। কিন্তু কি করব, যা চেহারা ছিল আগে, তো মানে তখন তো আর তাকানো যেত না। এবং সত্যি কথা, গরমকালে যখন যখন শুধু টি শার্টটা পরে বেরোতাম, ঠিক মনে হতো টি শার্টটা যেন হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। মানে বেশি জোরে ঝড় উঠলে মা বলতো, পকেটে বাটখারা নেই, পকেটে বাটখারা নেই, নইলে উড়ে চলে যাবে। শীতকাল পড়লে মনটা ভালো লাগতো, কেননা তখন এই চেয়ারের ওপর 4-5 পিস মাল চাপাতে পারতাম। এবং তখন আমার চারা না হলেও মোটা মোটা লাগতো, বিশ্বাস করুন লাগতো। তখন যখন আমি বেরোতাম, মা তখন মনটা খুব মানে আনন্দ ভরে উঠতো। মা তখন পাশের বাড়ি বৌদিকে বলতেন, দেখুন বৌদি, আমার ছেলে যাচ্ছে, দেখুন দেখেন চেহারাটা, হ্যাঁ ছেলে তো নয়, যেন নাড়ু গোপাল। কিন্তু গরমকাল এলে আবার যখন ওই প্যাকাটির মতো চেহারায় ওই টি শার্টটা চাপাতাম, মায়ের মনে আবার দুঃখ শুরু হয়ে যেত। মা তখন বৌদিকে বলতো, বৌদি দেখুন 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 ছেলেটা যাচ্ছে, দেখুন মুখটা দেখুন, মুখ ওটা মুখ ঠিক যেন মনে হয় চোষা পাটালি। আমি মাকে বললাম, মা এইভাবে কথা বলো না মা, ছোটোবেলা থেকে শুনে এসেছি, কেউ বলছে চামচিকে, কেউ বলছে বাদুর, কেউ বলছে খ্যাংরা কাঠি, কেউ বলছে ঝেঁটার কাঠি। আমি মাকে বলেছি, মা দুঃখ পেও না মা, এই চেহারার জন্য তুমিও দায়ী নয়, আমিও দায়ী নয়, বাবাও দায়ী নয়। এই চেহারার জন্য যদি কেউ দায়ী থাকে, আমার মনে হয় সে হলো ভগবান। স্বর্গে যখন আমায় তৈরি করছিলেন, মুড হয়তো হেভি খারাপ ছিলই। ভগবানের সেক্রেটারিও হয়তো বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার।
কাটমা বানিয়েছেন, মাটি মারতে ভুলে গেছেন স্যার, চেক করুন স্যার। এতদিনে এই যে মানুষের বাচ্চা না কিরকম টিকটিকির বাচ্চার মতো মনে হচ্ছে, চেক করুন। এতদিনে লোকটা ভালো হয়েছে। ভগবান এ সুদীপ দা, যা হয়েছে চাল ডেলিভারি করে ডেলিভারি করে দে। এ সুদীপ দা, আমি এখনো বলি বাহ ভগবান বাহ। আমাকে যখন তৈরি করছে তখন মাটি ফেলে ক্যাটরিনা কাইফকে কখন তৈরি করছিলে? রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা দিলে সব ওদের দিলে, আমায় কেন দিলে না? একটা হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে ভগবান, একবারও চেক করলে না, দেখতে পেলে না এই চেহারাটা? একটা নাক দিয়েছে দেখুন, এটা নাক মনে হয় যেন একটা সাঁড়াশি সামনে লটকাচ্ছে। কি সুন্দর দুটো কান ছিল, ভাবতে পারবেন না। পেছনে দুটো অঙ্কের মাস্টারমশাই লেলিয়ে দিল। মেদিনীপুরে এসে বলতেও লজ্জা লাগে যে অঙ্কে এত আপনাদের এত সুন্দর পাশের হার, এত সুন্দর আপনারা পড়াশোনায় না, ছোটবেলা থেকেই না আমি অঙ্কে বিরাট খারাপ। আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি তুমি 40 পাও প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি সব অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একটা চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো বলুন? ওটা কি আমার বাড়ির চৌবাচ্চা? আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই রাজমিস্ত্রি তাড়াতাড়ি দেখুন, ফুটোতে সিমেন্ট মারুন, অঙ্ক মিটে যাবে। শুনলো না, কান ধরে বুঝিয়ে দিল। আর একটা আরো খারাপ অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশ, সেইখান দিয়ে নাকি একটি বাঁদর উঠিতেছে আর হরকাইয়া নাবিতেছে, উঠিতেছে আর নাবিতেছে। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই অবলা জি বুক ছড়ে যাচ্ছে, ওকে নামিয়ে আনো। শুনলো না, কান ধরে মোচড়ে দিল। মোচড়াতে কান দুটোর অবস্থা করেছে দেখুন, এটা মানুষের কান। একটা আমেদাবাদ, একটা এলাহাবাদ করেছে কান। মনে হয় যেন চামড়ার ডিস অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। ক্লাস 7 কে যেন বলছিল আমার গায়ে লেগেছে, ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, আর তো আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। বলে নাকি গায়ে লেগেছে। ভাবতে পারবেন না ছোটবেলা থেকে কত কষ্ট সহ্য করেছি, ভাবতে পারবেন না। তবে হ্যাঁ, একদিন আমি চান করে বেরিয়েছি, আয়নার সামনে দাঁড়িয়ে গামছা পরিহিত অবস্থা, নিজের চুল আঁচড়াচ্ছি, হঠাৎ নিজেকে দেখে হাতের চিরুনি ঠকাস করে মাটিতে পড়ে গেল। ভয় নেই, নিজেকে দেখে ভয় পেয়ে নয়, আমার মনে হলো এই চেহারায় আমি যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। অন্যভাবে নেবেন, আমি দেখেই বলছি। দেখবেন গরমকাল, মে জুন মাস, লু বইছে, একটা মোটা মানুষ রোদ্দুর দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন আমাদের দেখুন কোনো অসুবিধা হয় না। দেখবেন অফিস টাইম, ভিড় বা ঝুলন্ত অবস্থা, বাসে যে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল, গললো না, বাদিক গলাতে গেল, গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড় ভাড়, ঝুলন্ত অবস্থা, বাসে যে দাঁড়ালো, জয় বাবা স্পাইডারম্যান বলেই বাসের রড ধরে ঝুলে পড়লাম। তারপর পাদানিতে পা দিয়ে তো দেখি দাদা বলে হোড়কে ভেতরে ঢুকে গেলাম, অসুবিধা হয় না। আপনাদের আশীর্বাদে বর্ষাকালে ছাতাও লাগেনি, বৃষ্টি পড়েছে, ফোঁটাগুলোকে বাঁশ কাটিয়ে চলে গেছি, গায়ে জল লাগেনি। একটা সময় তো এক্সরে খরচাও লাগতো না, ডাক্তারবাবু নিয়ে যেত, বলতো আয় ভেতরে আয়, বলে 25 পাউন্ডের একটা ডুম জ্বালিয়ে দিত, খালি গায়ে সামনে দাঁড়িয়ে পড়তাম, এপার ওপার পরিষ্কার দেখা যেত, এক্সরে খরচা লাগতো না। জোরে থ্যাংক ইউ। তবে যা হয়, চেহারা খারাপ হলে তো দুটো জিনিস হয় না, একটা গায়ে কোনো মাংস লাগে না, স্বাস্থ্য হয় না, আর এক গার্লফ্রেন্ডও জোটে না। এখানে যারা রোগা বন্ধুরা আছে জানেন, যখন কলেজে যেতাম বান্ধবীরা যেই দেখতো, দেখে বলতো শেফালি চলে আয়, দেখ জ্যান্ত কঙ্কাল তো আবার পেছন আসছে। খুব হাসি পাচ্ছে না, কিন্তু আমাদের মনের অবস্থাটা কে বুঝবে? গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছি একবার সরস্বতী পুজো, বললাম আরে পাশাপাশি হাঁটছিস, হাতটা একটু ধর না। বলি লজ্জা কেন, জিতোর বাড়ি মারতে হয় কেন, রুমকেছিস কেন, হাতটা ধর না। কি মনে হলো মামনি হাতটা ধরলো, হাত ধরেছি গার্লফ্রেন্ড, বললাম হ্যাঁ হাত ধরে তো হাঁটছিস, কিরকম লাগছে তাকে বললি না? বলে সত্যি করে বললো, আমি বললাম বলে বিশ্বাস করো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে, আমার কি মনে হচ্ছে, বলো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে
ঠিক যেন বাসের রড ধরে আছি মায়ের। আমার হাত বাসের রড। বুঝতে পারলাম যে এ প্রেম থাকবে না, ও ভেন্টিলেটার দিয়ে চলে যাবে। অন্যভাবে নেবেন না, একটু অন্যদিকে চোখ ঘোরালাম, অন্যভাবে খারাপভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা, তার ঠিক উল্টো দিকের বারান্দা। সকালবেলা আমিও দাঁড়িয়ে চা খাই, উল্টো দিকে উনিও দাঁড়িয়ে চা খান, চোখাচুকি হয় কিন্তু কথা হয় না। একদিন বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছি, উল্টো দিকের বারান্দায় দেখি ওমা উনি তাকিয়ে দেখি আমার দিকে চাকি চোখ পিটপিট করছেন আর ইশারা করছেন। ভাবলাম এই রে চোখে নেবা নেবা হয়েছে, ভুলভাল দেখছি বোধহয়। বললো না দেখি সত্যি উনি আমার দিকে দেখি চোখ পিটপিট করছেন, ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠলো, চায়ের কাপ রেখে দিয়ে সোজা নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নেমে গেলাম। ওনার ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে তত্তর করে উপরে উঠে গেলাম। দরজায় দাঁড়িয়ে টিং টং, বৌদি দরজা খুলে দিলেন। বৌদি বললেন কি হলো, ভেতরে আসুন। ঝপাং করে ভেতরে ঢুকে পড়লাম। বৌদি বললেন কি হলো, বসুন। ঝপাং করে বসে পড়লাম। বৌদি আবার বললেন কি চা খাবেন তো? আমি হ্যাঁ খাবো। বৌদি বললেন কি চা খাবেন, দুধ চা না লিকার চা? বললাম যে চা দেবেন সেই চা খাবো, দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো, কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাবো, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললে বসুন, চা নিয়ে আসছি। আর শুনুন, জামাটা খুলে খালি গায়ে বসুন। আমি কি বলছে কি ভদ্রলোকের ছেলে, জামা খুলে খালি গায়ে বসবো মানে? বলো যেটা বলছি সেটা শুনুন। বলে বৌদি ভেতরে চলে গেলেন। জামা খুলে খালি গায়ে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল বৌদির ছাদ থেকে লাফ মেরে মরে যায়, কিন্তু যা চেহারা হচ্ছে ভাপাস করে পড়ে তো মরবো না, ভাসতে ভাসতে ল্যান্ড করে যাবে। তবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ থেকে প্রায় 25 বছর আগে যখন প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়াই, তখন ভেবেছিলাম এই চেহারাকে নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু কি করো, কপাল খারাপ হলে যা হয়। এই যে দিদি নাম্বার 1 বলে যে অনুষ্ঠানটি হয়, তার যিনি অ্যাঙ্কার আপনাদের প্রিয় রচনা ব্যানার্জি, তার সঙ্গে একটা ছবি করছিল সিনেমা বহু বছর আগে। সেদিনকে রচনা ব্যানার্জি আর আমিই ছিলাম। তো উনি আমায় জিজ্ঞেস করলেন কাঞ্চন শোন। আমি বললাম হ্যাঁ বলুন দিদি। বলে এই তোর এই চেহারার গোপন রহস্য কি? আমি বললাম আমার চেহারার রহস্য? আমার তো কোনো রহস্য বহস্য নেই। বলে বুঝতে পেরেছি, তুই খুব জিম করিস না? আমি বললাম জিমের ধারে পড়ে গেলে আমার ভেজা বাটাম নিয়ে মারবে। বলে বুঝতে পেরেছি, তুই নিশ্চয়ই ডায়েটিং করিস। আমি বললাম ডায়েটিং? না দিদি, আপনার মতো 2টো শশা আর 1 বাটি টক দই খেয়ে সারাদিন আমি থাকতে পারবো না। আমি এটাও বললাম দিদি, আমি 3 বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছি, 3 বারই বাতিল করে পাঠিয়ে দিয়েছে। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তারবাবু আমার হাতে প্রেশার মাপার যন্ত্রটা বেঁধে পুরী দিকে লাফিয়ে উঠলো। বলে মাটাকে তুলে দে, এই প্রেশার খুঁজে পাচ্ছি না, উল্টে গিয়ে রক্ত দিতে হবে, তুলে দে। রক্ত তো দেওয়াই হলো না। রক্তদান শিবির ওই ডিম সেদ্ধ, আপেল আর কলা দিচ্ছিল, 2 প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম। সেটাও বললাম রচনাদিকে। রচনাদি বলে এক কাটারে তো চেহারার গোপন রহস্য কি, গোপন রহস্য কি? মাথা গরম হয়ে গেল। আমি শুনবেন আমার চেহারার গোপন রহস্য কি? তাহলে শুনুন। আমার চেহারার গোপন রহস্য হলো আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কিছু সঞ্চয় করি না। মানে অনেকটা পাইপ লাইনের মতো, ঢোকার জায়গা আছে, বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো আলমারি নেই। বিশ্বাস করলেন না, মুখ দেখিয়ে চলে গেলেন। তবে হ্যাঁ, একটাই কথা বলবো যে এই 28 কোমর আর চোষা পাটালির মতো মুখ নিয়ে এই 25 বছর আমি কি করে টিকে রইলাম জানি না একজন কমেডিয়ান হিসেবে। এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা আপনারা যদি ভালো না বাসতেন আর যদি ভালোবাসা না দিতেন, আমি কোনো হিরো নই, আমার বাবা কোনো প্রডিউসারও নয়, আমার বাবা বড় ডিরেক্টরও নয়। তবু যে আপনাদের ভালোবাসা এই হ্যালোজেনের তলায় দাঁড়িয়ে বকবক করছি, সেটা আপনাদের ভালোবাসা ছাড়া হতো না। তাই আপনারা আপনাদের জন্য একবার জোরে হাততালি দিলে আমার ভালো লাগে। থ্যাংক ইউ।